আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো আইএলটিএস স্পিকিং নিয়ে। বিশেষ করে যাদের লেভেল ব্যান্ড 4 থেকে ব্যান্ড 6 এর মধ্যে রয়েছে এবং আপনারা ভাবছেন আগামী 2 সপ্তাহ থেকে শুরু করে 1-2 মাসের ভিতরে আপনাদের মেইন এক্সামের জন্য বসবেন, তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। যদি আমি আপনাকে বলি আপনি মক টেস্টে 6.5 পাচ্ছেন আপনার মক স্পিকিংয়ে, কিন্তু আপনি মেন এক্সামে 5 পয়েন্ট পাবেন, আপনার রিয়েকশনটা কীরকম হবে? সো এরকমটাও হতে পারে, এটা খুবই স্বাভাবিক। এবং যাতে করে এরকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে না হয় তারই কারণে আজকের এই ভিডিওটি মূলত করা। তো আসলে এরকমটা ঘটার কারণ কি যে আপনি আপনার মক টেস্ট এবং মক স্পিকিংয়ে 6.5 পাচ্ছেন কিন্তু মেইন এক্সামে গিয়ে 5.5 পাবেন? এটা হতে পারে আপনি ভুল জায়গা থেকে মক স্পিকিং দিতেছেন অথবা ভুল ওয়েতে মক স্পিকিং দিতেছেন। সঠিক জায়গা হলেও অনেক জায়গায় অনেক নামি দামি ইনস্টিটিউট আছে, তারাও অনেক সময় ভুলভাবে মক স্পিকিং নিয়ে থাকে, যেরকমটা আসলে মেইন এক্সামের থেকে অনেকটা তফাৎ থাকে। মাঝে মধ্যে এরকমটা হয়, আপনারা ফেক মোটিভেশন নিয়ে যান যে আমি স্পিকিংয়ে খুবই ভালো, বাট মেইন এক্সামে গিয়ে সেই রকম রেজাল্ট আসে না। এবং এরকম অভিজ্ঞতা আমার সাথেও ঘটেছে। আমিও কোনো এক সময় 2023 সালে একবার এক্সাম দিয়েছিলাম, যেখানে আমি মকের মধ্যে 6.5 কখনো 5.5 পাইনি, কিন্তু আমার মেইন এক্সামে গিয়ে দেখা গিয়েছে আমি 5.5 পেয়েছি। তো কিন্তু এই বিষয়টা ঘটলো। তো আমরা জানি যথারীতি আইএলটিএস স্পিকিং পার্ট যখন আপনারা আইএলটিএস স্পিকিংটা শুরু করবে তখন আপনাকে সাধারণত আপনার নাম এবং আপনার পাসপোর্ট এবং আপনি কোথায় থাকেন এবং কী করেন এগুলো নর্মালি সব প্রতিষ্ঠানই আপনাকে জিজ্ঞাসা করে, কিন্তু তারপরেই খেলাটা শুরু হয়। যেখানে মেইন এক্সামে আপনাকে 7 থেকে 10টি কোয়েকশন করা হয়, ওখানে আপনার মক টেস্ট সেন্টারে যেখানে আপনি মক টেস্ট দিয়ে থাকেন 4 থেকে 5টি আপনার কোয়েকশন করে আপনাকে এই পার্ট 2তে নিয়ে যায়। এরকম ভুলভাবে যদি আপনি মক টেস্টগুলো ফেস করে থাকেন এবং আপনি 6.5 পান, তাহলে আপনি মেইন এক্সামে গিয়ে খুব একটা ভালো রাখতে পারবেন তা তেমন একটা আশা করা যায় না। অবশ্যই আপনার ওখান থেকে 0.5 বা 1 ইভেন আপনার ডিক্রিজ হতে পারে ব্যান্ড স্কোর স্পিকিংয়ের ক্ষেত্রে। সো তাহলে এটার সমাধান কি করা যায় সেটা নিয়ে আমরা নেক্সট পার্টে কথা বলবো। এখন আপনার এর থেকে আরও একটি গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে যে আমাকে কতগুলো টপিকের উপর বেস করে আমাকে জিজ্ঞাসা করা হবে। যে টপিক হচ্ছে যেরকম ইমেলস, ট্রান্সপোর্টেশন, ইন্টারনেট, এরকম টপিকগুলো আমরা ইউজুয়ালি মাক্কার বুক থেকে পড়ে থাকি। সো এইরকম বুকে যে আছে ওখানে কতগুলো টপিক নিয়ে আপনাকে মেইন এক্সামে কথা বলানো হয়ে থাকে, কতগুলা টপিকের উপর ভিত্তি করে কোয়েকশন আস্ক করে। সেখানে মেইন এক্সামে মিনিমাম আপনাকে 3টি টপিকের উপরে জিজ্ঞাসা করা হবে। যেমন ধরেন এরকমও করতে পারে যে একটি টপিকের উপর থেকে 2 থেকে 3টি এরকমটাই সাধারণত হয়ে থাকে, এবং অন্য টপিক থেকে আরও 2টি, অন্য টপিক থেকে 2টি। মাঝে মধ্যে এক্সামিনাররা আপনার লেভেল টেস্ট করার জন্য একটি টপিক থেকে একটি এরকমও মাঝে মধ্যে এক্সপিরিয়েন্স হয়, কিন্তু এটা খুবই রেয়ার কেস। সাধারণত 3টি কোয়েকশন করে থাকে। কিন্তু মক টেস্ট যে আমরা দিতেছি, সাধারণত মক টেস্টগুলো যে আছে ওখানে মাত্র 2টি বিষয়ের উপরে 4 থেকে 5টি কোয়েকশন আমাদেরকে করে থাকে, এবং এগুলোর উপরে যদি আমরা ভালো বেঞ্চ স্কোর পাই তাতে কোনো যায় আসে না, কারণ আমাদেরকে যখন ডিফারেন্ট জিনিসের উপর আস্ক করা হবে এবং আমরা ওখানে ভালো পারফর্ম করতে পারবো, তখন ওটা আমরা বিশ্বাস রাখতে পারি যে ওখানে আমাদেরও মেইন এক্সামে গিয়ে তেমন একটা সমস্যা হবে না। তাই আপনি চাইলে প্রথমত আপনি আপনার কোনো বন্ধুদেরকে বাছাই করতে পারেন যাদের মেইন এক্সামটা খুবই নিকট, তাদের সাথে আপনি যখন
প্র্যাকটিস করবেন, আপনি মক টেস্টের একটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। একজন এক্সামিনার হয়ে যাবে এবং অন্যজন আপনার ক্যান্ডিডেট হবে এবং 3টি বিষয়ের উপর জিজ্ঞাসা করবে। তখন যদি দেখা যায় আপনি 3টি বিষয়ের উপরে ভালো পারফর্ম করতে পারেন, তাহলে ওই পারফরমেন্সটা আপনি বজায় রাখতে পারবেন মেইন এক্সামে গিয়ে। এখন চলুন কথা বলা যাক পার্ট 3। পার্ট টুতে নিয়ে তেমন একটা অবজেকশন নাই, যে মক টেস্ট সেন্টারগুলো যেরকমই আমাদেরকে নিয়ে থাকে এরকমই সাধারণত হয়ে থাকে। এখন বিশেষ করে হচ্ছে পার্ট 3তে জঘন্য লেভেলের খারাপভাবে মক টেস্ট নেওয়া হয়ে থাকে আমাদের, বিশেষ করে সিলেটের সব টপ ইনস্টিটিউটগুলোতে। যেমন আপনাকে শুধুমাত্র কিউ কার্ড মাক্কারে বা এরকম বইগুলোতে যেরকম রয়েছে কিউ কার্ড রিলেটেড 4 থেকে 5টি কোয়েকশন করা হয়, এর উপরে কখনো করা হয় না। আমি যতজন আমার আজ পর্যন্ত এক্সপিরিয়েন্সের মধ্যে যতজন ক্যান্ডিডেট বা আমার যে স্টুডেন্ট বাই ব্রাদার্স বা যারাই আছে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে মক টেস্টে কতগুলো কোয়েকশন জিজ্ঞাসা করা হয়েছে, তাদেরকে সব সময় আমি একটাই এক্সপিরিয়েন্স পাইতাম যে 4টি প্রশ্ন করা হয়েছে। কিন্তু আদৌ কি আমাদেরকে মেইন এক্সামে এই 4টি প্রশ্ন করবে এবং আমাদের কি ডিফারেন্ট টপিকের উপর করবে না? সত্যতা হচ্ছে যে মেইন এক্সামে আপনার স্পিকিং লেভেল টেস্টের জন্য ওরা প্রথমত 3 থেকে 4টি, বিশেষ করে 3টি জিজ্ঞাসা করা হয়। কিউ কার্ডের পাশাপাশি একদম কিউ কার্ড রিলেটেড 3টি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে এবং যখন এই 3টি ওভার হবে তারপরে একটু কিউ কার্ড থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট কোনো কোয়েকশন নিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমাদের মক টেস্ট সেন্টারগুলা বা ইনস্টিটিউটগুলা আমাদেরকে শুধুমাত্র 3 থেকে 4টি প্রশ্ন বা 5টি প্রশ্ন কোয়েকশন করেই আমাদেরকে ছেড়ে দিয়েছে যে আপনি 6 যোগ্য, 6.5 যোগ্য। কিন্তু মেইন এক্সামে আমাদেরকে অন্তত পক্ষে 6 থেকে 7-8টি, ইভেন মাঝে মধ্যে 9টিও হয়ে যায় পার্ট 3তে, এরকমও ঘটে। যেরকমটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার প্রথমবার মক টেস্ট মেইন এক্সামে, আমি যখন 2023 সালে এক্সাম দিয়েছিলাম। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের বন্ধুদের সাথে, যদি আপনার এরকম কোনো বন্ধু বান্ধব না হয়, আপনি নিজে ক্যামেরা অন করে আপনাকেই কোয়েকশন আস্ক করতে পারবেন। এবং আমি যে সিস্টেমগুলো বলতেছি এই সিস্টেমগুলো আপনারা কোথায় পাবেন, যে এরকম একটু ডিফারেন্ট কীভাবে এরকম কিছু রিসোর্সেস পাবেন, তার জন্য সবচাইতে নির্ভরযোগ্য রিসোর্সেস হচ্ছে গিয়া ফ্রেমবিজের প্রত্যেকটি টেস্টের মধ্যে গিয়ে আপনারা দেখতে পাবেন যে স্পিকিং সেক্টরে গেলে আপনারা পার্ট 3গুলো দেখবেন। ওখানে আবার পার্ট 1 শুধুমাত্র একটি টপিকের উপর আছে, ওরকম নয়। শুধুমাত্র পার্ট 3-এর জন্য আমি বলবো আপনারা কেমব্রিজ বইগুলো দেখেন। পার্ট 3 আইএলটিএস স্পিকিং পার্ট 3-এর জন্য কেমব্রিজ বুকগুলো দেখেন। ওখানে যে স্পিকিং টেস্টগুলো যে সিস্টেমেটিতে দেওয়া রয়েছে, তারা প্রথমে 3টি প্রশ্নের উপর জিজ্ঞাসা করে কিউ কার্ড রিলেটেড এবং পরবর্তীতে তারা দেখা যায় যে একটু ডিফারেন্ট টপিকের উপরে আরও 2 থেকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে। এরকমটাই আসলে মেইন এক্সামে হয়, কিন্তু আমাদেরকে এই ভুলভাবে মক টেস্ট নেওয়া হয়। আর এইরকম মক টেস্টে যদি আমরা অনেক ভালোই পারফর্ম করি, তখন আমি কথা বলতেছি যারা দুর্বল, যদি আপনি অনেক ভালো স্পিকিং করেন, যেমন ধরেন আপনি 6.5-7, তাহলে ডিফারেন্ট টপিকে জিজ্ঞাসা করলে আপনার তেমন একটা সমস্যা হবে না, কারণ আপনি স্পিকিং ইংরেজিতে ভালোভাবে কমিউনিকেট করতে পারেন। কিন্তু যারা দুর্বল রয়েছে, ধরেন মক টেস্টে 5.5 পাচ্ছে, তার শুধুমাত্র ইউকের একটা ভিসার জন্য বা অন্যান্য দেশের শুধুমাত্র একটা 5.5 হলেই চলবে, এরকম ক্যান্ডিডেট যখন এক্সামে ফেস করে, তারা যদি এরকম বিষয়ে অবগত না থাকে, তারা ওইখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ভয় পেয়ে অনেক যে হঠাৎ করে আমাকে এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কেন, ডিফারেন্ট টপিকের উপর জিজ্ঞাসা করা হচ্ছে কেন, যদি এই বিষয়ে পূর্ব থেকে আইডিয়া না থাকে তাহলে অনেকটা সমস্যা হয়ে যায়, যেরকমটা আমার হয়েছিল প্রথমবারের। সো এই বিষয়গুলো মাথায় রাখলে আমি আশা করব আপনি মক টেস্ট বা পার্সিয়াল টেস্টে যেরকম এই রেজাল্ট পাচ্ছেন স্পিকিংয়ে, ওই রকম রেজাল্ট থেকে আপনার
কখনো কম হবে না, না হয়তো এটা 0.5 অথবা 1 পেন স্কোর কম হতে পারে যদি এই বিষয়ে আপনার আইডিয়া না থাকে যে আমাকে, বা আপনার এক্সপেকটেশন থাকে যে আপনাকে শুধুমাত্র পার্ট 3-তে 3 থেকে 4টি কোয়েকশন জিজ্ঞাসা করা হবে। সো আশা করি এই বিষয়গুলোকে আপনারা একটু ইম্পর্টেন্ট হিসেবে দেখে নেবেন এবং এভাবেই প্র্যাকটিস করে যাবেন, যাতে করে আপনার মেইন এক্সামে গিয়ে আপনাকে কোনো এমন এক্সপিরিয়েন্স ফেস করতে না হয় যেখানে আপনি এমন একটা সিচুয়েশনে যেখানে আপনি কাউকে বলতেই পারতেছেন না, সইতেই পারতেছেন না, এরকম একটা সিচুয়েশন যেন না হয়। ধন্যবাদ। আপনাদের যথাযথ সাপোর্ট পেলে আমি আমার এরকম ভিডিওগুলা কন্টিনিউ করে যাব, এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয়েছে কিনা।